আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই থেকে দ্বিতীয় অধ্যায় জীবজগৎ এই অধ্যায়টির যে লেখাগুলো আছে এই লেখাগুলো নিয়ে আলোচনা করব। আর 15 পৃষ্ঠা পর্যন্ত তোমাদেরকে এই লেখাগুলোর উপর ভিত্তি করে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। তাহলে চলো আমরা প্রথমে দেখে নিই আমাদেরকে এই অধ্যায়টির লেখাগুলোতে কি বলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অধ্যায়টির নাম হচ্ছে জীবজগৎ। তাহলে আমরা এই অধ্যায়টিতে জীবজগৎ সম্পর্কে আলোচনা করব। এখানে আমাদেরকে এই অধ্যায়টির লেখাগুলোতে বলা হয়েছে ভীষণ বৈচিত্র্যময় এই পৃথিবী। আমরা আমাদের আশেপাশে একটু তাকালেই এই বৈচিত্র্যের দারুণ সব উদাহরণ দেখতে পাই। এইসব বস্তুর মধ্যে কারো জীবন আছে, আবার কারো জীবন নেই। তাহলে আমাদের আশেপাশে যেই বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন জিনিস দেখতে পাই, এই জিনিসগুলোর মধ্যে কিছু ক্ষেত্রে জীবন আছে, আবার কিছু ক্ষেত্রে তাদের জীবন নেই। যেমন আমরা যদি উদাহরণগুলোকে দেখি, চেয়ার, টেবিল, গাছপালা, দালান, গাড়ি, গ্লাস, কলম, এসব হচ্ছে জড়বস্তুর নমুনা। তাহলে এখানে চেয়ার, টেবিল, গাছপালা, দালান, গাড়ি, গ্লাস, কলম এগুলো হচ্ছে কি জড়বস্তুর নমুনা। আবার আমরা যদি দেখি মানুষ, গরু, গাছ, মাছ, মশা, পিঁপড়া এসব হচ্ছে জীবের উদাহরণ। আবার এমন কিছু জীবও রয়েছে যাদের খালি চোখে দেখা যায় না, যেমন ব্যাকটেরিয়া, অ্যামিবা ইত্যাদি। ছোট থেকে বড়, মাটি থেকে পানি, বাতাসে উপস্থিত নানা প্রকারের জীব নিয়েই আমাদের এই জীবজগৎ গঠিত হয়েছে। সেই সব নিয়েই এ অধ্যায় আলোচনা। তাহলে তোমরা বুঝতেই পারছো তোমাদেরকে এই লেখাটি দ্বারা বোঝানো হচ্ছে আমরা এই অধ্যায়টিতে কি কি বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদেরকে এখানে ছবি দেখানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বাটি, মাছি, পাখি, টেবিল, এরপরে পানির গ্লাস, মশা, কলম, বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস দেখানো হচ্ছে। আর আমাদেরকে এখানে বলে দেওয়া হচ্ছে এ অধ্যায় শেষে আমরা কি কি শিখতে পারবো। জীবের প্রধান প্রধান বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো, প্রধান প্রধান বৈশিষ্ট্যের আলোকে জীবজগতের শ্রেণীকরণ করতে পারবো, সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো, মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো, চারপাশের জীবজগৎ সম্পর্কে সচেতন হব এবং মানব জীবনে এসব জীবের গুরুত্ব উপলব্ধি করতে সক্ষম হব। বিদ্যালয়ের চারপাশের পরিবেশে অবস্থিত জীবের শ্রেণীবিন্যাস করে পোস্টারে প্রদর্শন করতে পারবো। তাহলে আমরা এখানে প্রথমে দেখে নিই আমাদের পার্ট 1 জীব কি, এই সম্পর্কে আমাদেরকে এখানে এই লেখাটিতে দেওয়া হয়েছে। যার জীবন আছে তাকে জীব বলে। তাহলে তোমরা মনে রাখবে, যাদের জীবন আছে তাদেরকেই জীব বলা হয়। আমরা যদি উদাহরণ দেখি, যেমন গাছপালা, গরু, মাছ, পোকামাকড়, ব্যাঙের ছাতা, ব্যাকটেরিয়া ইত্যাদি। তাহলে যাদের জীবন আছে তাদেরকে জীব বলা হয়। আর জীবন আছে কার? গাছপালার, গরু, মাছ, পোকামাকড়, ব্যাঙের ছাতা, ব্যাকটেরিয়ার জীবন আছে। কিন্তু এবার যদি প্রশ্ন করা হয় জীবন কাকে বলে, এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয়। জীবনকে সংজ্ঞায়িত করতে হলে জীবের বেশ কিছু বৈশিষ্ট্যের কথা বলতে হয়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে বলা হচ্ছে জীবন কাকে বলে। এই জীবনের যদি আমরা ব্যাখ্যা করতে চাই, তাহলে এখানে বলা হচ্ছে জীবনকে সংজ্ঞায়িত করতে হলে জীবের বেশ কিছু বৈশিষ্ট্যের কথা বলতে হয়। আর যাদের মধ্যে এই বৈশিষ্ট্য দেখা যায় তাদেরকেই জীব হিসেবে অভিহিত করা হয়। একটা জীব যে সকল বৈশিষ্ট্যের প্রদর্শন করে তা আলোচনা করা হলো। এখানে আমাদেরকে আবার ওই ছবিটাই দেওয়া হয়েছে, বলা হচ্ছে কতিপয় জীব ও জড়। আমরা পাঠ দিয়ে জীবের যে প্রধান বৈশিষ্ট্যগুলো আছে ওই বৈশিষ্ট্য সম্পর্কে জানার চেষ্টা করব। তাহলে চলো আমরা প্রথমে দেখে নিই। 1 নম্বরে হচ্ছে পুষ্টি লাভ। তাহলে পুষ্টি লাভে এখানে তোমাদেরকে বলা হচ্ছে জীব টিকে থাকার জন্য খাদ্য গ্রহণ করে, খাদ্য থেকে এরা পুষ্টি লাভ করে। কোনো কোনো জীব নিজেই নিজের খাদ্য তৈরি করে, এরা হচ্ছে স্বভোজী। যারা তাদের নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তারা হচ্ছে স্বভোজী। আবার পরভোজী জীব অন্য জীব ভক্ষণ করে পুষ্টি লাভ করে। তাহলে পরভোজী কারা? পরভোজী জীব হচ্ছে অন্য জীব ভক্ষণ করে, অন্য জীব খেয়ে পুষ্টি লাভ করে। যেমন আমরা দেখি, আমরা হচ্ছে মানুষ, আমরা একটা জীব, আমরা বিভিন্ন ধরনের পশু পাখির গোস্ত, বিভিন্ন গাছের ফল এগুলো খেয়ে আমাদের পুষ্টি লাভ করি। তাহলে আমরা হচ্ছি পরভোজী। আর যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তারা হচ্ছে স্বভোজী। এর মধ্যে গাছ, আমরা জানি গাছ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তাহলে গাছ হচ্ছে স্বভোজী। এরপরে যদি আমরা 2 নম্বরে দেখি, 2 নম্বরে হচ্ছে বৃদ্ধি ও বিকাশ। জীবের বৃদ্ধি ঘটে। তাহলে জীবের বৃদ্ধি ঘটে, যেমন গাছ ছোট থেকে বড় হয়, মানুষ ছোট থেকে বড় হয়, বিভিন্ন ধরনের প্রাণী ছোট থেকে বড় হয়, জীবের তাহলে বৃদ্ধি ঘটে। প্রতিটি জীব কোষ নামক গাঠনিক একক দিয়ে গঠিত। সময়ের সাথে জৈবিক প্রক্রিয়ায় জীবদেহে কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে জীবের বৃদ্ধি ঘটে ও পরিপূর্ণ জীব হিসেবে বিকাশ লাভ করে।
এরপরে হচ্ছে শক্তির রূপান্তর। শক্তির রূপান্তরে জীব তার দেহে উৎপন্ন শক্তির রূপান্তর ঘটায়। তাহলে জীব তার দেহে উৎপন্ন শক্তির রূপান্তর ঘটাতে পারে। যেমন প্রাণীদেহে উৎপন্ন শক্তি তার দেহের বিভিন্ন কাজে ব্যবহার করে। এরপরে হচ্ছে প্রজনন। জীবের প্রজনন ঘটে। এ প্রক্রিয়ায় জীবের বংশবিস্তার হয়। মানুষ সন্তানি উৎপাদনের মাধ্যমে বংশবিস্তার করে। 5 নম্বরে হচ্ছে পরিবেশের প্রতি প্রতিক্রিয়া। জীব বাহ্যিক পরিবেশের পরিবর্তনের প্রতি প্রতিক্রিয়া প্রদান করে। আমাদের দেহে মশা বসলে আমরা তা মারার জন্য উদ্গ্রীব হই। অন্ধকার পরিবেশে জন্মানো গাছ আলো পাওয়ার জন্য আলোর দিকে দ্রুত বৃদ্ধি পায়। তাহলে আমরা যে আমাদেরকে মশা কামড়ালে মশাটিকে মারার জন্য উদ্গ্রীব হই, এরপর অন্ধকার পরিবেশে জন্মানো গাছ আলো পাওয়ার জন্য যে আলো থেকে আলোর দিকে দ্রুত বৃদ্ধি পায়, এই বিষয়টা হচ্ছে পরিবেশের প্রতি প্রতিক্রিয়া। এরপরে 6 নম্বরে বলা হয়েছে অভিযোজন। প্রতিটি জীবের অভিযোজন ক্ষমতার আছে। পরিবেশের পরিবর্তনে টিকে থাকার জন্য জীব হাজার বছরের ব্যবধানে অভিযোজন ক্ষমতা লাভ করে। যেমন মরুভূমিতে জন্মানো অধিকাংশ গাছের কাণ্ড রসালো, পাতাসমূহ কাঁটায় রূপান্তরিত হয়। এই রূপান্তর গাছকে পানি সাশ্রয়ে সাহায্য করে। দীর্ঘ অভিযোজনের ফলে উদ্ভিদ এই বৈশিষ্ট্যগুলো সংযোজিত হয়েছে। পরে উল্লিখিত এই বৈশিষ্ট্যগুলো সকল জীবে দেখা যায়, পক্ষান্তরে জড়বস্তুতে এই বৈশিষ্ট্যগুলো দেখা যায় না। তাহলে তোমাদেরকে এখানে অভিযোজন সম্পর্কে বলা হয়েছে। আমরা যে মরুভূমিতে যে গাছগুলো দেখতে পাই, এই গাছগুলোর কাণ্ড হচ্ছে রসালো আর পাতাসমূহ হচ্ছে কাঁটা রূপান্তরিত। তাহলে এই রূপান্তর গাছকে পানি সাশ্রয়ে সাহায্য করে। আর আমরা উপরে উল্লেখিত যেই বৈশিষ্ট্যগুলো দেখতে পাই, এই বৈশিষ্ট্যগুলো শুধুমাত্র জীবে দেখা যায়, কিন্তু জড়বস্তুতে এই বৈশিষ্ট্যগুলো থাকে না। এই যে পুষ্টিলাভ, বৃদ্ধি, বিকাশ, শক্তি রূপান্তর, প্রজনন, এই বৈশিষ্ট্যগুলো শুধুমাত্র জীবে দেখা যায়, জড়বস্তুর বেলা দেখা যায় না। এখানে তোমাদেরকে ছবি দেখানো হচ্ছে ছাগল, এরপরে হচ্ছে একটা কুকুর, টবে গাছ, বলা হচ্ছে জীবের খাদ্য গ্রহণ। আমরা দেখতে পাচ্ছি এই ছাগল ঘাস খেয়ে তার খাদ্য গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করছে। কুকুর এখানে মাটিতে থাকা বিভিন্ন জিনিস খেয়ে তার খাদ্য গ্রহণ সম্পন্ন করছে। আর আমরা দেখতে পাচ্ছি এই গাছটি, এখানে একটা লোক এই গাছের গোড়াতে পানি দিচ্ছে। তাহলে এই পানি, বাতাস, আলোর গ্রহণের মাধ্যমে এই গাছটি খাদ্য গ্রহণ করছে। এরপরে আমাদেরকে এখানে বলা হচ্ছে কাজ, দলগত কাজ। এই দলগত কাজটিতে বলা হয়েছে তোমার পরিবেশ থেকে একটা উদ্ভিদ সংগ্রহ করো। যে কোনো একটা উদ্ভিদ সংগ্রহ করতে বলা হয়েছে। এর মধ্যে জীবের কি কি বৈশিষ্ট্য আছে তা পোস্টার কাগজে লেখো এবং বোর্ডে প্রদর্শন করো। চলো আমি তোমাদেরকে একটা উদ্ভিদ গাছ সংগ্রহ করে এই উদ্ভিদের কি কি বৈশিষ্ট্য আছে তা পোস্টারে লিখে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আমাদেরকে দলগত কাজটিতে বলা হয়েছে আমাদের চারপাশ থেকে একটা উদ্ভিদ সংগ্রহ করতে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা মরিচ গাছ সংগ্রহ করে নিয়েছি। এরপর আমাদেরকে বলা হয়েছে এই জীবের কি কি বৈশিষ্ট্য আছে তা পোস্টার কাগজে লিখে এরপর বোর্ডে প্রদর্শন করতে। তাহলে এই দলগত কাজটির জন্য আমি প্রথমে দলগত কাজের নাম লিখে নিয়েছি। উদ্ভিদের মধ্যে জীবের বৈশিষ্ট্যের উপস্থিতি পর্যবেক্ষণ। আমরা উদ্ভিদের মধ্যে জীবের বৈশিষ্ট্য উপস্থিতি পর্যবেক্ষণ করব, এরপর পোস্টার তৈরি করব। তাহলে এখানে আমি সাজিয়ে লিখে দিয়েছি দলগত কাজের নাম হচ্ছে উদ্ভিদের মধ্যে জীবের বৈশিষ্ট্য উপস্থিত পর্যবেক্ষণ। এখানে আমি মরিচ গাছটার ছবি দিয়ে দিলাম। এরপর আমরা আমাদের চারপাশ থেকে একটা উদ্ভিদ যেমন মরিচ গাছ সংগ্রহ করেছি, দেখতে পাচ্ছ মরিচ গাছ সংগ্রহ করে নিয়েছি। এরপর বলা হয়েছে বইয়ের পাঠ 2 অনুযায়ী আমরা এই উদ্ভিদের নিচের বৈশিষ্ট্যগুলো খুঁজে পেয়েছি। তাহলে এই মরিচ গাছটিতে আমরা কি কি বৈশিষ্ট্য খুঁজে পেয়েছি তা লিখে নিয়েছি। প্রথমে হচ্ছে পুষ্টিলাভ। উদ্ভিদটি বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করে। এটি সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে শালেক সংশ্লেষণের মাধ্যমে, তাই এটি একটি সবুজী জীব। এরপরে হচ্ছে বৃদ্ধি ও বিকাশ। আমরা লক্ষ্য করেছি উদ্ভিদটি সময়ের সাথে সাথে আকারে বড় হয়। কোষ বিভাজনের মাধ্যমে এর উচ্চতা ও পাতার সংখ্যা বৃদ্ধি পায়, যা জীবের একটি প্রধান বৈশিষ্ট্য। এরপরে হচ্ছে শক্তির রূপান্তর। উদ্ভিদটি সূর্যের আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এবং সেই শক্তি ব্যবহার করে তার শারীরিক বিভিন্ন কাজ সম্পন্ন করে। প্রজনন। এই উদ্ভিদটি ফুল ও বীজের মাধ্যমে অথবা কলমের মাধ্যমে নতুন চারা জন্ম দিতে সক্ষম, অর্থাৎ এটি নিজের বংশবৃদ্ধি করতে পারে। এরপর হচ্ছে পরিবেশের প্রতি প্রতিক্রিয়া। উদ্ভিদটি পরিবেশের পরিবর্তনের সাথে সাড়া দেয়। যেমন অন্ধকার ঘরে রাখলে এটি আলোর দিকে বেঁকে বৃদ্ধি পায়, আবার তীব্র খরায় এর পাতা শুকিয়ে বা নেতিয়ে যায়। এরপরে হচ্ছে অভিযোজন। উদ্ভিদটি তার পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে। যেমন মাটির নিচের মূলগুলো পানির সন্ধানে ছড়িয়ে পড়ে এবং কাণ্ড আলোক ধরার জন্য উপরে উঠে আসে। সর্বশেষে আমরা উপসংহার দিয়ে লিখতে পারি যেহেতু সংগ্রহ করা উদ্ভিদটির মধ্যে পুষ্টি, বৃদ্ধি, প্রজনন এবং প্রতিক্রিয়ার মতো সকল বৈশিষ্ট্য বিদ্যমান, তাই আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে উদ্ভিদটি একটি জীব।
পক্ষান্তরে জড়বস্তু যেমন টেবিল বা কলম এসব বৈশিষ্ট্য প্রদর্শন করে না। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তোমরা তোমাদের পোস্টারটিতে সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারো। ওই অনুসারে আমি তোমাদেরকে এখানে লিখে দেখিয়েছি। তোমরা একদম হুবহুভাবে তোমাদের পোস্টারের মধ্যে এই কথাগুলোকে লিখে নিতে পারো, ছবিগুলোকে অ্যাড করে দিতে পারো। তাহলে আমরা দেখে ফেললাম দলগত কাজটিকে আমরা কিভাবে সমাধান করতে পারি। এরপরে বলা হয়েছে পার্ট 3। পার্ট 3-এ আমাদেরকে জীবের শ্রেণীকরণ দেওয়া হয়েছে। আমরা জীবের শ্রেণীকরণ সম্পর্কে এখানে জানব। বলা হচ্ছে বিজ্ঞানীদের মতে পৃথিবীতে প্রায় 87 লক্ষ ভিন্ন ভিন্ন রকমের জীব রয়েছে। তাহলে তোমরা এখানে মনে রাখবে পৃথিবীতে প্রায় 87 লক্ষ ভিন্ন ভিন্ন রকমের জীব আছে। বৈচিত্র্যময় এই জীবকুলকে সহজভাবে জানার জন্য বিজ্ঞানীগণ পৃথিবীর সমস্ত জীবকে তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীকরণের চেষ্টা করেছেন। তাহলে আমরা যাতে সহজে চিনতে পারি কোন জীব কেমন বা কোন জীবের বৈশিষ্ট্য কী, এই বৈচিত্র্যময় এই জীবকে সহজে চেনার জন্য বিজ্ঞানীরা একটা তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীকরণের চেষ্টা করেছেন। এখানে তোমাদেরকে বলা হয়েছে 1969 খ্রিস্টাব্দে বিজ্ঞানী হুইটেকার পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন। 1974 খ্রিস্টাব্দে বিজ্ঞানী মার্গিওলিস উক্ত শ্রেণীবিন্যাসকে পুনর্বিন্যাস করে জীবজগতের আধুনিক শ্রেণীবিন্যাসে প্রবর্তন করেন। আধুনিক শ্রেণীবিন্যাসটি নিম্নরূপ। তাহলে চলো আমরা দেখে নিই আধুনিক শ্রেণীবিন্যাসটা কেমন। এখানে আমাদেরকে বলা হচ্ছে জীবজগৎ, এই জীবজগৎকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আদিকোষ জীব আর একটা হচ্ছে প্রকৃত কোষ জীব। এখানে আদিকোষে রাজ্য দেওয়া হয়েছে, রাজ্যটা হচ্ছে মনেরা। আর প্রকৃত কোষী জীবে আলাদা আরও 4টা রাজ্য করা হয়েছে। এর মধ্যে রাজ্য 2 প্রোটিস্টা, রাজ্য 3 ফানজাই, রাজ্য 4 হচ্ছে প্লান্টি, এরপরে রাজ্য 5 হচ্ছে অ্যানিমেলিয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি মনেরা রাজ্যে এককোষী প্রাণী দেখানো হচ্ছে, এখানে প্রোটিস্টা রাজ্যে এই জীবগুলো দেখানো হচ্ছে, ফানজাই রাজ্যে এই জীবগুলো দেখানো হচ্ছে, এরপরে প্লান্টি রাজ্যে আমরা দেখতে পাচ্ছি গাছ দেখানো হচ্ছে, অ্যানিমেলিয়া রাজ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্রাণী দেখানো হচ্ছে। চলো আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করি। তাহলে আমরা প্রথমে জানবো রাজ্য 1 মনেরা। তোমরা এখানে দেখতে পাচ্ছ জীবজগতের আদিকোষী জীবে এখানে রাজ্য 1-এ মনেরা দেওয়া হয়েছে। এই মনেরা সম্পর্কে আমরা আলোচনা করব। এ রাজ্যের অধীনে বিন্যস্ত জীবের বৈশিষ্ট্যগুলো হলো জীবটি এককোষী এবং এর কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। এরা খুবই ক্ষুদ্র এবং অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না, যেমন ব্যাকটেরিয়া, সাইনোব্যাকটেরিয়া, স্পাইরোগাইরা ইত্যাদি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ মনেরা রাজ্যের প্রাণীগুলো কোনগুলো। এরপরে আমরা দেখে নিই রাজ্য 2। রাজ্য 2 হচ্ছে প্রোটিস্টা। প্রোটিস্টার মধ্যে এর অধীনে ওই সকল জীবকে বিন্যস্ত করা হয় যাদের কোষ সুগঠিত নিউক্লিয়াসযুক্ত। এরা এককোষী বা বহুকোষী, ক্লোরোফিলযুক্ত, একক বা দলবদ্ধভাবে থাকতে পারে। এর উদাহরণের মধ্যে ইউগ্লেনা, অ্যামিবা ইত্যাদি। এরপরে হচ্ছে রাজ্য 3। রাজ্য 3-এর মধ্যে ফানজাই বা ছত্রাক আছে। এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে। এরা সাধারণত এককোষী বা বহুকোষী হয়। দেহে ক্লোরোফিল নেই, তাই এরা পরভোজী। উদাহরণ হচ্ছে ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম ইত্যাদি। এরপরে আমরা দেখে নিই রাজ্য 4। রাজ্য 4-এ হচ্ছে প্লান্টি। প্লান্টের মধ্যে হচ্ছে উদ্ভিদ জগৎ। অধিকাংশ উদ্ভিদ নিজেই নিজের খাদ্য প্রস্তুত করতে পারে। এদের দেহ অসংখ্য কোষ দিয়ে গঠিত। এদের কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত। এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস ও কোষ গহ্বর বিদ্যমান। উদ্ভিদে সবুজ কণিকা বা ক্লোরোফিল থাকে, তাই এরা খাদ্য প্রস্তুত করতে পারে। উদাহরণ হচ্ছে আম, জাম, কাঁঠাল ইত্যাদি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এই রাজ্য প্লান্টি উদ্ভিদ জগতে এখানে বলা হচ্ছে উদ্ভিদে সবুজ কণিকা বা ক্লোরোফিল থাকে আর এরা খাদ্য প্রস্তুত করতে পারে। আর উদাহরণের মধ্যে আমাদেরকে দেখানো হচ্ছে উদ্ভিদ জগতের মধ্যে আমরা জানি আম, জাম, কাঁঠাল ইত্যাদি। এরপরে তোমাদেরকে এখানে বলা হচ্ছে সুবিশাল উদ্ভিদ জগৎকে তাদের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আবার নানা ভাগে বিভক্ত করা যায়। জর্জ বেনথাম ও ডাল্টন হুকার এর প্রাকৃতিক শ্রেণীবিন্যাস অনুযায়ী উদ্ভিদ জগৎকে নিম্নলিখিত ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা এখানে আবার উদ্ভিদ জগৎকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। এইখানে তোমাদেরকে বলা হচ্ছে উদ্ভিদ জগতে অপুষ্পক উদ্ভিদ আর সপুষ্পক উদ্ভিদ। আমরা উদ্ভিদ জগতের মধ্যে সপুষ্পক আর অপুষ্পক দুইটা আলাদা ভাগে ভাগ করতে পারি। এখানে আবার বলা হচ্ছে অপুষ্পক উদ্ভিদের মধ্যে সমাঙ্গবর্গীয় উদ্ভিদ, মশবর্গীয় উদ্ভিদ, ফার্নবর্গীয় উদ্ভিদ, আর সপুষ্পক উদ্ভিদের মধ্যে নগ্নবীজি আর আবৃতবীজি। এখন আবার আমরা যদি এই সমাঙ্গবর্গীয় উদ্ভিদটিকে দেখি তাহলে শৈবাল আর ছত্রাক আছে সমাঙ্গবর্গীয়ের মধ্যে। আবার এই পাশে সপুষ্পক উদ্ভিদের মধ্যে আবৃতবীজি উদ্ভিদকে আমরা আরও দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ উদ্ভিদ জগৎকে কিভাবে
কতটা ভাগে ভাগ করা হয়েছে। আমরা এখানে আলোচনা করব অপুষ্পক উদ্ভিদ সম্পর্কে। বলা হচ্ছে যেসব উদ্ভিদে ফুল, ফল ও বীজ উৎপন্ন হয় না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে। তোমরা এখানে তাহলে অপুষ্পক উদ্ভিদ কি মনে রাখার চেষ্টা করবে। অপুষ্পক উদ্ভিদ হচ্ছে যেসব উদ্ভিদে ফুল, ফল ও বীজ উৎপন্ন হয় না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে। অপুষ্পক উদ্ভিদে মেন জিনিসটাই হচ্ছে ফুল, ফল আর বীজ উৎপন্ন হয় না। যেমন মোষ, ফার্ন ইত্যাদি। এই মোষ আর ফার্ন এগুলোতে কোনো ফুল, ফল, বীজ উৎপন্ন হয় না। এরা স্পোর বা রেণুর মাধ্যমে বংশবৃদ্ধি করতে পারে। অপুষ্পক উদ্ভিদকে 3 ভাগে ভাগ করা যায়। তাহলে অপুষ্পক উদ্ভিদকে 3টি ভাগে ভাগ করা যায়। এখানে আমরা দেখে নিয়েছি সমাঙ্গবর্গীয় আর মশবর্গীয়, এরপর হচ্ছে ফার্নবর্গীয়। আমরা এখানে দেখব সমাঙ্গবর্গীয় উদ্ভিদ সম্পর্কে। এইসব উদ্ভিদের দেহ, মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না। এদের মধ্যে যাদের ক্লোরোফিল আছে, ফলে তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, যেমন স্পাইরোগাইরা। আর যাদের দেহে ক্লোরোফিল নেই, ফলে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তারা হচ্ছে ছত্রাক। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তারা হচ্ছে স্পাইরোগাইরা, আর যারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না তারা হচ্ছে ছত্রাক। এখানে তোমাদেরকে বলা হচ্ছে উদাহরণে এগারিকাস। এখানে আমরা দেখতে পাচ্ছি স্পাইরোগাইরা, এরা হচ্ছে নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, আর এগারিকাস এই উদ্ভিদগুলো হচ্ছে নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। এগারিকাস হচ্ছে একটা ছত্রাক। বলা হচ্ছে সমাঙ্গবর্গীয় উদ্ভিদ। এখানে যে দুটো উদ্ভিদ দেওয়া হয়েছে এই দুটো উদ্ভিদ হচ্ছে সমাঙ্গবর্গীয় উদ্ভিদ। পরবর্তী পৃষ্ঠায় বলা হয়েছে মশবর্গীয় উদ্ভিদ। এদের দেহ, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়, কিন্তু এদের মূল নেই। মূলের পরিবর্তে রাইজোয়েট নামক সূত্রাকার অঙ্গ থাকে। সাধারণত এরা পুরনো ভেজা দেয়াল, কার্পেটের মতো নরম আস্তরণ করে জন্মায়, যেমন ব্রায়াম। তাহলে ব্রায়াম হচ্ছে মশবর্গীয় উদ্ভিদ। এরপরে হচ্ছে ফার্নবর্গীয় উদ্ভিদ। ফার্নবর্গীয় উদ্ভিদের দেহ, মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। এখানে তোমাদেরকে বলেই দেওয়া হয়েছে মশবর্গীয় উদ্ভিদের মধ্যে দেহ, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়, কিন্তু এদের হচ্ছে মূল নেই। মূলের পরিবর্তে রাইজোয়েড নামক সূত্রাকার অঙ্গ থাকে। আর ফার্নবর্গীয় উদ্ভিদের মধ্যে ফার্নবর্গীয় উদ্ভিদের দেহ, মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। এদের দেহে পরিবহন টিস্যু রয়েছে। কচি পাতাগুলো কুণ্ডলিতে থাকে, বাড়ির পাশে স্যাঁতস্যাঁতে ছায়াযুক্ত স্থানে এবং পুরনো দালানের প্রাচীরে এদের জন্মাতে দেখা যায়, যেমন টেরিস। তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে ব্রায়াম আর ফার্নের দুটো ছবি দেখানো হচ্ছে, মশ ও ফার্ন। এখন আমাদেরকে আমরা যে লেখাগুলো পড়লাম এই লেখাগুলোর উপর ভিত্তি করে একটা কাজ দেওয়া হয়েছে। বলা হচ্ছে ঢেঁকি শাক, লাল শাক, লাউ শাক, গম, সরিষা ইত্যাদি সংগ্রহ করে আনো এবং কোনটি ফার্ন নয় তা খাতায় লেখো। আমাদেরকে কাজটিতে বলা হয়েছিল ঢেঁকি শাক, লাল শাক, লাউ শাক, গম, সরিষা ইত্যাদি সংগ্রহ করে কোনটি ফার্ন নয় তা খাতায় লেখার জন্য। এই অনুসারে আমি তোমাদেরকে এই কাজটিকে সমাধান করে দেখিয়েছি। তাহলে কাজের সমাধানে ফার্ন ও ফার্ন নয় এমন উদ্ভিদ শনাক্তকরণ। তাহলে প্রদত্ত উদ্ভিদের তালিকার মধ্যে আমাদেরকে দেওয়া হয়েছিল ঢেঁকি শাক, লাল শাক, লাউ শাক, গম, সরিষা। এই তালিকা থেকে কোনটি ফার্ন এবং কোনটি ফার্ন নয় তা নিচে ছক আকারে দেখানো হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে প্রথমে ছবি দিয়ে দিয়েছি। ছবিতে এখানে ঢেঁকি শাকের ছবি দেওয়া আছে। উদ্ভিদের নাম হচ্ছে ঢেঁকি শাক। এই উদ্ভিদটা কি ফার্ন? উদ্ভিদটা ফার্ন। এরপরে হচ্ছে বৈশিষ্ট্য। আমরা এই ঢেঁকি শাক যে ফার্ন এর বৈশিষ্ট্য লিখতে পারি। এখানে কেন ফার্ন নয়, এটা হচ্ছে অন্যান্য উদ্ভিদের বেলায় এটি অপুষ্পক উদ্ভিদ এবং এর পাতা কুণ্ডলি পাকানো থাকে। তাহলে এই উদ্ভিদটা হচ্ছে ফার্নবর্গীয়। আমরা এখানে লিখে দিতে পারি আরও ফার্নবর্গীয়। এরপরে লাউ শাক। তোমরা দেখতে পাচ্ছ লাউ শাকের এখানে আমি ছবি দিয়ে দিলাম। উদ্ভিদের নাম হচ্ছে লাউ শাক। এই উদ্ভিদটা ফার্ন নয়, এটি সপুষ্পক এবং লতানো উদ্ভিদ। এর ফল ও বীজ হয়, এজন্য ফার্ন নয়। এরপরে হচ্ছে গম। উদ্ভিদের নাম হচ্ছে গম। এই গম হচ্ছে ফার্ন নয়। আর কেন ফার্ন নয়? এটি সপুষ্পক ও একবীজপত্রী ঘাস জাতীয় উদ্ভিদ। এরপরে হচ্ছে সরিষা। সরিষা ফার্ন নয়। কেন ফার্ন নয়? এটি সপুষ্পক ও দ্বিবীজপত্রী উদ্ভিদ, এতে ফুল ও ফল হয়। এরপরে হচ্ছে লাল শাক। লাল শাক ফার্ন নয়। কেন ফার্ন নয়? এটি একটি সপুষ্পক উদ্ভিদ, এতে ফুল ও বীজ হয়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কোন উদ্ভিদটা ফার্ন আর কোন উদ্ভিদটি ফার্ন নয়। এরপরে আমরা সর্বশেষে লিখে দিতে পারি প্রদত্ত তালিকা অনুযায়ী শুধুমাত্র ঢেঁকি শাক হলো ফার্নবর্গীয় উদ্ভিদ। বাকি উদ্ভিদগুলো যেমন লাল শাক, লাউ শাক, গম এবং সরিষা ফার্ন নয়। এগুলো সবই সপুষ্পক, ফুল ও বীজ হয় এমন উদ্ভিদ। তাহলে আমরা জানি যেই উদ্ভিদের ফুল ও বীজ হয় ওই উদ্ভিদগুলো হচ্ছে সপুষ্পক উদ্ভিদ, আর এই উদ্ভিদগুলো হচ্ছে ফার্ন নয়। আর ঢেঁকি শাক হচ্ছে ফার্ন, যেহেতু ঢেঁকি শাকের ফুল ও ফল হয় না
ঢেঁকি শাক হচ্ছে একটি অপুষ্পক উদ্ভিদ। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে লিখে দেওয়া হয়েছে ঢেঁকি শাক হচ্ছে অপুষ্পক উদ্ভিদ, আর প্রত্যেকটা উদ্ভিদ হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। প্রত্যেকটা উদ্ভিদেই ফুল ও ফল হয়। তাহলে আমরা কিভাবে আমাদের এই কাজের সমাধান লিখতে পারি তা আমরা এখানে দেখে ফেললাম। আমরা এখানে দেখে ফেললাম সপুষ্পক উদ্ভিদ পর্যন্ত যে লেখাগুলো তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে, এই লেখাগুলোতে কি বলা হয়েছে। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে সপুষ্পক উদ্ভিদ থেকে পরবর্তী যে লেখাগুলো দেওয়া হয়েছে এই লেখাগুলো তোমাদেরকে বুঝিয়ে দিব। একই সাথে তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।